তৎক্ষণাৎ লাজ লজ্জা ভুলে পূর্ণ দৃষ্টিতে তাকালো সায়রার দিকে। কারণ তার বইয়ের জোরালো ভাবে নিষেধ ছিল, মনের ভুলেও কোনো পরনারীর দিকে তাকানো যাবে না, নয়তো বাসায় আসা চিরদিনের জন্য বন্ধ। কিন্তু লাল শাড়ি পরনের মেয়ের চোখ মুখ লাল দেখে কপালে ভাঁজ পড়ল। মেয়েটা এভাবে কাঁদছে কেন? তবে কি এখানে কিছু হয়েছে? সে ভাবনার মাঝে সায়রা হঠাৎ চিৎকার করে বলে ওঠে, প্রমুখ স্যার কোথায়? আপনি কি জানেন? দ্রুত ওনাকে খবর দিন, সিরাতকে কিডন্যাপ করেছে সাফওয়ান। কবির হতবুদ্ধি হয়ে গেল। এই মেয়ে কি বলল? তাই সে বলল, কিডন্যাপ করেছে মানে? কাকে? সায়রা যেন বিশাল অন্ধকার রুমে এক টুকরো আশার আলো দেখতে পেল। সে নিশ্চিত সিরাতের কথা শুনলে প্রমুখ বসে থাকবে না, তখন দুজনে মিলে উচিত শিক্ষা দিবে। সে কবিরের হাত ঝাঁকিয়ে উত্তেজিত হয়ে বলল, প্রমুখের বউ সিরাত, আপনি জানেন না তাদের বিয়ের কথা? জানি, কিন্তু ভাবি এখানে আসবে কি করে? সে তো ভার্সিটিতে। কি আবোল তাবোল বকছেন? সায়রা কেঁদে সকাল থেকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলতেই কবির উচ্চ স্বরে বলে, কি? সিরাতকে কিডন্যাপ করেছে? আই মিন ভাবিকে? কার এত বড় সাহস স্যারের আমানতে হাত দেয়? কিছু করুন না প্লিজ, সিরাতকে বাঁচান। সায়রা হাত জোর করে কবিরকে বলেই চেয়ারে বসে কেঁদে ওঠে। কবির সময় নষ্ট করলো না, তৎক্ষণাৎ প্রমুখকে কল করলো। প্রমুখ ফোন তুলে বলল, কি রে কবির, আর কতক্ষণ? নাকি পালিয়ে বাড়ি চলে গেছিস? স্যার, ভাবিকে জোর করে তুলে নিয়ে গেছে স্যার। আপনি জলদি হাবিব ভাইয়ের রেস্টুরেন্টে চলে আসুন, সময় নষ্ট করবেন না, বেশি সময় আমাদের হাতে নেই। প্রমুখ তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, হুঙ্কার ছেড়ে বলল, কবির, সিরাতকে নিয়ে মজা করলে খুন করে ফেলবো তোকে। সত্যি বলছি, আপনি এসেই দেখুন। প্রমুখ তো লাল চোখ নিয়ে রায়হানকে ডাকলো। গাড়ি স্টার্ট দিতে বলতেই রায়হান মনে প্রশ্ন রেখেই গাড়ি বের করে। প্রমুখ সময় নষ্ট না করে উঠে বসে। রাগে তার সারা দেহ জ্বলছে। কবির তাকে মিথ্যে বলল, কিন্তু কেনই বা বলবে? কে তুলে নিল সিরাতকে? সকালেই না সেজেগুজে ভার্সিটি গেল। তবে কি সিরাতের মনে অন্য পরিকল্পনা ছিল? না, এসব ভেবে মেজাজ গরম হয়ে যায় তার। শরীর থেকেও ঘাম ঝরা শুরু করে। দুহাতে এক টানে গায়ের কোট খুলে ফেললো। রায়হানকে বলল, স্পিড বাড়া রায়হান, 2 মিনিটে পৌঁছা। রায়হান জি বলে স্পিড বাড়িয়ে দিল। মিনিটের মধ্যেই তারা রেস্টুরেন্টের সামনে আসে। কবির তাদের দেখেই দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে, ওই সাফওয়ান কুত্তার বাচ্চা এখান থেকেই ভাবিকে তুলে নিয়েছে। সায়রা প্রমুখের সামনে এসে ফুপিয়ে উঠে বলে, বিশ্বাস করুন, আমরা জানতাম না ওইখানে আসবে। সিরাতকে আমি কেন যে আনতে গেলাম, ওর অবস্থার জন্য আমি দায়ী। প্রমুখ রাগে দাঁতে দাঁত চেপে বলে, কখনই সব হয়েছে জানো কিছু? কোন অধিকারে আমাকে না জানিয়ে সিরাতকে নিয়ে এসেছো? সায়রা ভয়ে মাথা নাড়িয়ে কান্না নিবারণ করলো। প্রমুখ হঠাৎই গাড়িতে জোরে ঘুষি মেরে বলে, একদম ছাড়বো না সিরাত, তুমি আমাকে ধোঁকা দিয়েছো। আমার কথার হেরফের একদম সহ্য করব না। এর জন্য তোমাকে পস্তাতে হবে। একবার খুঁজে পাই, তারপর আমার এই রূপটাও দেখে নেবে। এরপর কবিরকে উঠতে বলে। সেও উঠে। সায়রা আর রোজিও তখন নিশ্চিন্ত হয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নিজেকে বুঝালো, প্রমুখ থাকলে সিরাতের কিচ্ছু হবে না, সে কখনোই হতে দিবে না। প্রমুখ থরথর করে কেঁপে ওঠা হাতে ফোন করলো তার দলের সবাইকে। সিরাতের নিখোঁজ হওয়ার খবর শুনে তারা সবাই বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে। মাওনা থানার অফিসার অহমদ করতেই প্রমুখ তাকে হুমকি দেয়, যদি সিরাতকে না পাওয়া যায় তবে সব লণ্ডভণ্ড করে ফেলবে সে, চাকরি আউট করে রাস্তায় বসাবে। এমপির খাওয়া নেই এখানে। তখনই ভয়ে পুলিশরাও বেরিয়ে পড়ল, কারণ তারা জানে প্রমুখ কখনো কারো কথা শুনে না। গাড়িতে অস্থির হয়ে হন্য হয়ে খুঁজতে লাগলো সব জায়গায়। যদি সিরাতের মত থাকে এই নিখোঁজ হওয়ায়, তবে উচিত শিক্ষা দিবে। কবির ভয়ে ভয়ে সায়রা থেকে শোনা সকল ঘটনাই বিস্তারিত জানায়। প্রমুখের তখন আগের থেকে যাওয়া রাগ মাথা চাড়া দিয়ে ওঠে। তার মানে সিরাতের দোষ নেই। মুহূর্তেই ফুসফুস করলো, মাওনা শহর পুরোটাই ঘিরে ধরলো প্রমুখের দল। অথচ তার আগেই সিরাতকে নিয়ে সাফওয়ান ঢাকা পাড়ি জমিয়েছে। বুদ্ধি ছিল বলেই বাঘের মুখ থেকে খাবার জোর করে কেড়ে এনেছে। লড়াই এবার হবে সামনাসামনি। সিরাত তার ছিল, সে আগে ভালোবেসেছে, অথচ ওই প্রমুখ মাঝখানে এসে এক প্রকার ছিনিয়ে নিয়েছে। এবার কোনো মতেই সিরাতকে যেতে দিবে না।
তাই সে কোনো প্রকার রিস্ক নিতে চায় নাই। কিন্তু মনে কু ডেকে জানান দিয়েছে এত সহজে সিরাতকে প্রমুখ ছাড়বে না। তাই যত দ্রুত সম্ভব গাড়ি নিয়ে গেল চট্টগ্রামের উদ্দেশ্যে। সেখানে বসে আজ রাতে প্ল্যান করবে পরবর্তীতে কি করা যায়। প্রমুখ আশেপাশে সকল রাস্তা দিয়েও যখন পেল না, তখন কণ্ঠে তীব্র ক্রুদ্ধ নিয়ে বলল, সাফওয়ানের বাচ্চা, খুব বড় ভুল করলি আমার জিনিসে হাত দিয়ে। ট্রাস্ট মি, ওই হাত আমি গুলি করে ঝাঁঝরা করে দেব। কুত্তার বাচ্চা, এখনো তুই পিছু ছাড়িসনি সিরাতের। একদমে কথা বলেই একটু থামলো, ঘন ঘন শ্বাস ফেলে উচ্চ স্বরে বলল, সিরাতের কিছু হলে ছাড়বো না তোকে আর তোর 14 গোষ্ঠীকে। এ খেলায় শুধু তুই নস, আমি প্রতিজ্ঞা করলাম তোর বংশকেও নির্বংশ করে ছাড়বো। তখন টের পাবি নিজের জিনিস হারালে কেমন লাগে। খুব দ্রুতই দেখা হবে। পৃথিবীর সর্বশেষ জায়গায় লুকিয়ে রাখলেও সিরাতকে আমি খুঁজে বের করব। সেটা কালকের মধ্যেই। এই প্রমুখ চৌধুরী কসম করল। আর মাত্র কয়েক ঘন্টা, তারপর সব তোর। ওর মনও জয় করবি, দের মাঝে সুখও খুঁজে পাবি। সিরাত সম্পূর্ণভাবে আজ থেকে শুধু তোর। একবার বিয়ে হয়ে গেলেই তাকে স্পর্শ করতে দুইবারও ভাবতে হবে না। দরকার পড়লে জোর করে আজ রাতে বাসর হবে। ইটস মাই চ্যালেঞ্জ। মিস্টার প্রমুখ, বুকে পাটা থাকলে আমার কাছ থেকে নিয়ে দেখা। তৎক্ষণাৎ সিরাতের দিকে তাকিয়ে মুচকি হেসে হাঁটু গেড়ে বসলো। সিরাতের ডান হাতে সাফওয়ান বাম হাত গুজে গাঢ় চুম্বন করে নরম স্বরে বলল, তুমি কেন বুঝলে না আমি তোমায় ভালোবাসি? এই পৃথিবীর সবাই বুঝলো, শুধু তুমি ছাড়া। তুমি দেখে নিও, প্রমুখ ফিরেও তাকাবে না। তোমাকে খুঁজে তো দোল, তার কাছে মেয়েরা খেলনার পুতুল। ইচ্ছে মতো নাচায়, তেমন তোমার কথাও ভুলে যাবে। হয়তো কয়েকদিন কষ্ট হবে তোমার, তারপর আমার আদরের সারাক্ষণ সাফওয়ান নাম গাইবে। একদিন তুমি নিজেই বলবে, আজকের জন্য তুমি আমার কাছে ঋণী। সিরাত, চোখ খোলো, আমরা এসে পড়েছি। রাত আনুমানিক 4টা। মাওনা থেকে চট্টগ্রামের দূরত্ব কম নয়। সেই দুপুরের আগে রওনা দিয়েছিল সিরাতকে নিয়ে। তার মধ্যে ঢাকা শহরে প্রচুর জ্যাম। গাড়ি 2 মিনিট এগিয়ে গেলে 10 মিনিট বসে থাকতে হয়। রাস্তায় যদিও সিরাতকে একবার খাওয়ার জন্য নামতে বলেছিল, কিন্তু সিরাত গাড়ি থেকে ভালোভাবেই নামলো। তারপরই হঠাৎ এক দৌড়ে ভরা রাস্তার মাঝে চলে যায়। চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আমাকে কেউ হেল্প করুন প্লিজ, এই লোকটা জোর করে তুলে নিয়ে যাচ্ছে। কথা বলেই দুর্বল পায়ে বেশি দূর যেতে পারলো না। তার আগে সাফওয়ান রাগে সিরাতের বাহু শক্ত করে ধরে টেনে গাড়িতে উঠায়। ভাগ্যিস বেশি দূর যেতে পারেনি। দরজায় এক ধাক্কায় শব্দ করে লাগিয়ে গাড়িতে বসে সিরাতের দুগাল চেপে ধরে রাগান্বিত স্বরে বলে, পালাতে চাইছ? কার কাছে যাবে? ওই প্রমুখের কাছে? কয়েকদিন আগেই তো দুই চোখে দেখতে পারতে না, হঠাৎ কি এমন হলো? তার জন্য কষ্টে বুক ফেটে যাচ্ছে। আর আমি, যে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসলো, তাকে শুধু অবহেলাই করে গেলে। ঠিক আছে, আমি দেখতে চাই প্রমুখ সুরের বাচ্চা কীভাবে তোমায় আমার থেকে ছিনিয়ে নিয়ে যায়। সিরাত চোখ মুখ খিচে হু হু করে কেঁদে উঠল। সাফওয়ান তারপর থেকে এক বসায় গাড়ি চালিয়েই যাচ্ছে। সিরাতের কর্মকাণ্ডে সে স্তব্ধ। কত সাহস! সুযোগ পেয়ে দৌড়ে পালাতে চায়, অথচ এটা বোঝে না মোল্লার দর মসজিদ পর্যন্ত। শত চেষ্টা করলেও পালাতে পারবে না সে, অথচ মাঝখান থেকে তাদের আজ সারাদিন খাওয়াই হলো না। সিরাত সারা পথ চোখ বন্ধ করে ডুকরে কেঁদেই গেছে। বারবার ইচ্ছে করেছে ওই অসভ্যকে গাড়ি থেকে ফেলে দিতে। প্রচন্ড খিদে পাওয়ার শরীর হয়ে গেছে দুর্বল। নিস্তেজ দেহটা কোনো রকম সিটে ভর রেখে দীর্ঘশ্বাস ফেলে। সাফওয়ান তার বাবার বাংলো বাড়ির গেটের কাছে গাড়ি থামায়। এই তো ঘন্টা বাদেই ফজরে আজান দিবে। সিরাত কেঁদে কেটে ঘুমিয়ে পড়েছে অনেক আগে। সারা রাস্তা সাফওয়ানের কাঁধে মাথা রেখেই ঘুমিয়েছে। অবশ্য অচেতন হয়ে যাওয়ায় মাথা বাড়ি খেতে যাচ্ছিল। সেই কারণেই সাফওয়ান তার কোমরে হাত রেখে টেনে নিয়ে আসে নিকটে। সাফওয়ান গাড়ি থেকে নেমে বাইরে দেখল হে বাসার বিশ্বস্ত দারোয়ান জলিল চাচা ঘুমিয়ে আছে। সে তাকে ডেকে তুলতেই চাবি দিয়ে দিল, কারণ সাফওয়ান আসবে জানা ছিল তার। বড়বাবু আগেই ফোন করে বলেছিল। সাফওয়ান গাড়ি বাংলোর ভেতর পার্কিং করে সিরাতকে ডাকলো, কিন্তু সিরাত ক্লান্ত দেহ নিয়ে একটুও নড়াচড়া করলো না। সাফওয়ান জোরে জোরে দুবার ডেকেও যখন কোনো রেসপন্স পেল না, হুষ্ট বাঁকিয়ে হেসে জট করে কোলে তুলে নিল। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে তাকালো সিরাতের ঘুমন্ত
মায়াবী মুখের দিকে। মনে হলো সেই বহু বছর আগের মতোই দোলা দিল তার মনে। আত্মা ঠান্ডা হলো। মনে হলো এই মানুষটা শুধু তার, মায়া মায়া মুখের অধিকারী সিরাত শুধু সাফওয়ানের। আজ এবং এই মুহূর্তে থেকে মাঝ সময় ওই প্রমুখ কাটা হয়ে এসেছিল। এবার পথ পরিষ্কার, দুজনের এক হওয়ার সময়। তবে যদিও আবার মধ্যে আসে, এবার বসে থাকবে না, সে লড়াই করবে। কিন্তু মনে তো হয় না প্রমুখ সিরাতের জন্য সময় নষ্ট করবে। তৎক্ষণাৎ সাফওয়ানের দুরু দুরু বুক জানান দিল, এই মেয়ে সাধারণ মেয়ে নয়, প্রমুখের বউ সিরাত। মুহূর্তে অস্থির হয়ে উঠল সে। দারোয়ান আগেই একটা কক্ষ গুছিয়ে রেখেছিল, পরিষ্কার করে রেখেছিল। সাফওয়ান বেডে শুয়ে দিল আলগোছ। তবে সে এক কিঞ্চিত পরিমাণও সিরাতের মুখের কাছ থেকে সরল না। সাফওয়ানের উত্তপ্ত নিঃশ্বাস উপচে পড়ছে সিরাতের মুখের উপর। সাফওয়ান হাত বাড়িয়ে ওর মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। নরম গালে স্লাইড করতে করতে হঠাৎই নজর গেল সিরাতের নরম গলায়। ওই যে প্রমুখ বলেছিল গলার কালচে দাগটা তার উন্মাদ হয়ে আদর করার ফল। সে আগে দাঁতে দাঁত চেপে নিজে নিজে বলে, ওড়না দুপাশে সকালে পড়েছিল সিরাত। কিন্তু এই আকস্মিক ঘটনায় ওড়না পড়ে আছে গাড়িতে। নিজের জীবনই বাঁচানো গেল না, সেখানে ওড়না কিসের কি? তখনই সাফওয়ানের বিশুদ্ধ নজর ফর্সা গলা থেকে একটু নিচের দিকে গেল। তৎক্ষণাৎ সারা অঙ্গ কেঁপে ওঠে। মুহূর্তে চোখ দুটো বুজে নিজেকে ধাতস্থ করে ফের তাকায় সিরাতের মুখের দিকে। উঠে দাঁড়িয়ে বাম হাত কোমরে ও ডান হাতের তর্জনী আঙ্গুল কপালে চেপে রেখে বিড়বিড় করে বলল, আর মাত্র কয়েক ঘন্টা, তারপর সব তোর। ওর মনও জয় করবি, দের মাঝে সুখও খুঁজে পাবি। সিরাত সম্পূর্ণভাবে আজ তোর। একবার বিয়ে হয়ে গেলেই তাকে স্পর্শ করতে দুইবার ভাবতে হবে না। দরকার পড়লে জোর করে আজ রাতে বাসর হবে। ইটস মাই চ্যালেঞ্জ মিস্টার প্রমুখ। বুকের পাটা থাকলে আমার কাছ থেকে কেড়ে নিয়ে দেখা। তৎক্ষণাৎ সিরাতের দিকে তাকিয়ে মুচকি হেসে হাঁটু কেড়ে বসলো। সিরাতের ডান হাতে ওর বাম হাত গুজে গাঢ় চুমু এঁকে দিল। নরম স্বরে বলল, তুমি কেন বুঝলে না আমি তোমায় ভালোবাসি? এই পৃথিবীর সবাই বুঝলো, শুধু তুমি ছাড়া। তুমি দেখে নিও, প্রমুখ ফিরেও তাকাবে না। তোমাকে খোঁজাতে দূর, তার কাছে মেয়েরা খেলনা পুতুল, ইচ্ছে মতো নাচায়। তেমন তোমার কথাও ভুলে যাবে। হয়তো কয়েকদিন কষ্ট হবে তোমার, তারপর আমার আদরে সারাক্ষণ সাফওয়ান নাম গাইবে। একদিন তুমি নিজেই বলবে আজকের জন্য তুমি আমার কাছে ঋণী। সাফওয়ান আর দেরি করলো না। সিরাতকে রেখে পাশের সোফায় ঘুমিয়ে গেল। সারা রাস্তা একটানা বসে থেকে রাতেও ঘুম আসলেও এক বিন্দু ঘুমাতে পারেনি সে। সেজন্যই তো কাপড় চেঞ্জ না করে এলোমেলো হয়ে কোনো রকম শুয়ে পড়ে। স্যার সকাল হয়ে আসলো, ঘুমাবেন না? কবির অসহায় কণ্ঠে বলল। প্রমুখ কপাল চেপে সিটে হেলান দিয়ে শুয়ে আছে। তার চোখে দুটো রাগের কারণে লাল হয়ে আছে। সে কবিরের কথায় কোনো জবাব না দিয়ে একবার বাইরের দিকে তাকালো। ভোর হয়েছে একটু আগেই, সম্ভবত সকাল 7টা বাজবে এখন। কাল থেকে চিন্তায় এক বিন্দু ঘুম আসেনি চোখে। মনে সংশয় আর ভয়। সিরাত ঠিক আছে তো? কোথায় সে? সারা রাত পুরো মাওনা খুঁজে পাওয়া গেল না তাকে। ঠিক তখন থেকেই আনচান করে মনে বড্ড অস্থিরতা অনুভব করছে প্রমুখ। কেন এমন লাগছে তার? মেয়েটাকে তো সে ভালোবাসে না, বরং জোর করে বিয়ে করেছিল। সিরাত যখন কোনো কিছুতে না করতো, সেই কাজই প্রমুখ ইচ্ছে করে করত। রুমে সিগারেট খাওয়া নিয়েও কম কথা শোনায়নি সিরাত তাকে। প্রতিবারই আরও রাগিয়ে দেওয়ার জন্য প্রমুখ সিরাতের মুখের কাছে ধোঁয়া উড়িয়ে শব্দ করে হাসত। কেমন চোখ লাল করে তাকিয়ে থাকতো, হাত চোখের পাতায় সব ভেসে আসছে। হাসলে মনে হতো প্রজাপতিরা উঠছে। কি সুন্দর গোলাগোল মুখ, তাকালে রেগে থাকা যায় না। তার চোখ রাঙানো, চিল্লিয়ে কথা বলা, লজ্জা লজ্জা মুখ, সব সে অনুভব করছে। উফ, এই মেয়ে আগে কাছে থেকে জ্বালাতো, এখন দূরে থেকেও জ্বালাচ্ছে। এক রাতে প্রমুখ চৌধুরীকে পাগল বানিয়ে ছাড়লো। কিন্তু সে কেন এসব ভাবছে? তবে কি মায়ায় পড়ে গেছে? প্রমুখ তখনই শাসিয়ে নেয় নিজেকে। না, মায়া জন্মানো যাবে না। তবে মেয়েটাকে কি অবস্থায় আছে কে জানে। সাফওয়ান উল্টোপাল্টা কিছু করেনি তো? মুহূর্তেই দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, কোথায় তুমি সিরাত? পাচ্ছি না কেন? কবি সারা রাত তার সাথে গাড়িতে ছিল। সারাক্ষণ ড্রাইভিং করে কোমর ব্যথা হয়ে গেছে। সে কাচুমাচু করে বলল, সারা রাত জেগেছেন? আমরা তো চেষ্টা করছি স্যার। দেশের যে প্রান্তেই থাকুক ভাবিকে পাওয়া যাবে। সব জায়গায় আপনার লোক ছড়িয়ে পড়েছে।
প্রমুখ বড় করে নিঃশ্বাস ফেলে বলে, কবিরাজ প্রথমবারের মতো আমার কেমন অস্থির লাগছে, মনে হচ্ছে